আসসালামু আলাইকুম মিস। জি, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তোমরা সবাই আল্লাহর রহমতে? জি ম্যাম, আছি আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন মিস? আছি, ভালো আছি আল্লাহর রহমতে ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি তোমাদের তৃতীয় অধ্যায় শেষ অংশ পড়িয়ে দ্বিতীয় সেমিস্টারের সিলেবাসে চলে যাচ্ছি। এই দ্বিতীয় সেমিস্টারের সিলেবাস তোমাদের তিনটা অধ্যায়। চতুর্থ অধ্যায় বাংলায় কোম্পানি ও ঔপনিবেশিক শাসন। পঞ্চম অধ্যায় বাংলার ইতিহাস পাকিস্তান আমল। ষষ্ঠ অধ্যায় স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয়। এটা লেকচার বিচের তৃতীয় অধ্যায় শেষ অংশ, যেটু বাকি ছিল একটু। মুঘল সাম্রাজ্যের পতনের ফলাফল ব্যাখ্যা করো। মুঘল শাসনের পতনের ফলাফল। ভারতবর্ষের ইতিহাসে মুঘল সাম্রাজ্যের পতন এক গুরুত্বপূর্ণ ও সুদূরপ্রসারী ঘটনা। 1857 সালের মুঘল শাসনের পতনের মধ্য দিয়ে ভারতবর্ষের রাজনীতিতে নানামুখী ফল লক্ষ্য করা যায়। এক, মুঘল শাসকগণ কারাহত মুঘল রাজবংশের পতনের মধ্য দিয়ে যা শেষ হলো। দুই, ইংরেজরা ভারতবর্ষের দ্বন্দ্বমুদ্রের কর্তা হয়ে দাঁড়ালো। তিন, ইংরেজদের প্রতিহত করার মতো আর কোনো শক্তিশালী রাজনৈতিক শক্তির অস্তিত্ব মুঘল বংশে রইল না। চার, সর্বোপরি প্রায় 190 বছরের জন্য সমগ্র ভারতবর্ষ পরাধীনতার জিঞ্জিরে বাঁধা পড়ল, অর্থাৎ 200 বছরের মতো পরাধীনতার নাগপাশে ভারতবর্ষ এবং বাংলাদেশ আবদ্ধ হয়ে পড়ল। এর মধ্য দিয়ে ভারতের সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাসেরও তাৎপর্যপূর্ণ পরিবর্তন ঘটে। পাঁচ, ইংরেজ শাসনাধীনে মুসলিম সমাজ বঞ্চনা ও নির্যাতিত নির্যাতিত এবং নিপীড়নের মুখে পড়ে। ছয়, অর্থনৈতিক ও শিক্ষা সংস্কৃতির দিক থেকেও ভারতীয় মুসলমানরা এক পশ্চাৎপদ নিরক্ষর জাতিতে পরিণত হতে থাকে। তোমাদের উদ্দীপকটা ছিল তৃতীয় অধ্যায়ের, খলিফা দ্বিতীয় হাকাম পর্যন্ত স্পেনে উমাইয়া খিলাফত সুসংহত ছিল। তার পরবর্তী খলিফাগণ ছিলেন দুর্বল শাসক। উমাইয়া খিলাফতে সুষ্ঠু উত্তরাধিকার নীতির অভাব ছিল, ফলে রাজপ্রাসাদের ক্ষমতার দ্বন্দ্বে শক্তি সামর্থ্য দুর্বল হয়ে পড়ে। দুর্বল ও বিলাসপ্রিয় সুলতানদের বিলাসিতা নিজেদের পরিবারকে পারিতোষিক প্রদান ও স্থাপত্য শিল্পে অর্থ ব্যয় রাজকোষ শূন্য হয়ে পড়ে। এই সকল কারণেই 1492 খ্রিস্টাব্দে স্পেনে মুসলিম শাসনের অবসান ঘটে। ক, আইনি আকবরী গ্রন্থ কে রচনা করেন এবং কার নামে উৎসর্গ করা হয়? উত্তর লিখে দিয়েছি। আবুল ফজল সম্রাট আকবরের নবরত্ন সভার সদস্য ছিলেন। আবুল ফজল তার পরিচয়। আর খ হচ্ছে, শেরশাহকে শাসক হিসেবে সম্রাট আকবরের প্রদর্শক বা অগ্রদূত বলা হয় কেন? এটা আহ সিদ্দিকুর রহমানের বইয়ে তোমার 245 নাম্বার পৃষ্ঠায় তোমরা যাবে, ওইখানে প্রশ্নটা দেওয়া আছে। উদ্দীপকে মুঘল সাম্রাজ্যের পতনের কোন কারণগুলো ফুটে উঠেছে ব্যাখ্যা করো।
আমি যে মুঘল সাম্রাজ্যের পতন পড়িয়ে দিলাম দুইটা, অভ্যন্তরীণ এবং বাহ্যিক বা বহিঃশত্রু বা বৈদেশিক কারণ, তিনটা একই জিনিস। এইগুলো থেকে তোমরা ছোট সংক্ষেপ করে করে নিয়ে এটার প্রশ্নের উত্তর দিবে। তুমি কি মনে করো উক্ত গুলোর কারণেই মুঘল সাম্রাজ্যের পতন ঘটেছিল বিশ্লেষণ করা? হ্যাঁ, এই কারণগুলোর কারণে কারণগুলো ব্যাখ্যা করা হয়েছে, ওখান থেকে নিয়ে তোমরা ব্যাখ্যা করবে এবং বিশ্লেষণ করবে। এই আমাদের প্রথম সেমিস্টারের অধ্যায় চলে গেল। আর প্রথম সেমিস্টারে আমাদের সিলেবাস ছিল, তোমার প্রথম অধ্যায় ছিল ভারতে মুসলিম শাসন প্রতিষ্ঠা, দ্বিতীয় অধ্যায় দিল্লি সালতানাত যুগ, আর তৃতীয় অধ্যায় ছিল ভারত উপমহাদেশে মুঘল শাসন। এই তিনটা অধ্যায় নিয়ে প্রথম সেমিস্টার আমরা ইনশাল্লাহ শেষ করলাম। আমরা আজকে ইনশাল্লাহ ঢুকে যাচ্ছি, সেটা হলো তোমার দ্বিতীয় সেমিস্টারের সিলেবাসে। আমি বলেছি প্রথমে, এখন আমরা চলে যাই এই দ্বিতীয় সেমিস্টারের প্রথম অধ্যায়, সেটা হচ্ছে কি চতুর্থ অধ্যায়, বাংলায় কোম্পানি ও ঔপনিবেশিক শাসন। বাংলায় কোম্পানি ও ঔপনিবেশিক শাসন। বাংলায় ব্রিটিশ ইন্ডিয়া কোম্পানির আগমনের প্রেক্ষাপট, গঠন, কার্যক্রম ও বিস্তার সম্পর্কে ব্যাখ্যা করো। ইস্ট ইন্ডিয়া কোম্পানির দিওয়ানি লাভ সম্পর্কে বিশ্লেষণ করো। দ্বৈত শাসন ব্যবস্থা সম্পর্কে ব্যাখ্যা করো। বহু নির্বাচনী প্রশ্ন, সৃজনশীল প্রশ্ন। বহু নির্বাচনী প্রশ্ন, সৃজনশীল প্রশ্ন। এই যে কয়ের উত্তরটা আমি লিখে দিয়েছি। ইস্ট ইন্ডিয়া কোম্পানি মিস, কত সালে গঠিত হয়? বলো। ওই যে প্রশ্নগুলো একটু স্লো করে দেখাইলে ভালো হতো। আমি একটু ব্যাখ্যা করব, বুঝছো? ব্যাখ্যা করব, তখন আমি তোমাদেরকে দেখাবো স্লো করে, ঠিক আছে? আর যদি চাও আমি স্লো করে কি আরেকবার দেখাবো? ওকে মিস, ঠিক আছে। দেখাইলে ভালো হতো। এই যে দেখাচ্ছি, দেখো 1 থেকে 5 পর্যন্ত দেখালাম, ঠিক আছে? তাহলে আমি একটু বলে নেই বহু নির্বাচনী প্রশ্ন। ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত সালে গঠিত হয়? ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1600 সালে গঠিত হয়। 2, ইংরেজরা কোথায় সর্বপ্রথম বাণিজ্য কুঠি স্থাপন করে? উত্তর, ইংরেজরা সুরাটে প্রথম বাণিজ্য কুঠি স্থাপন করে। 3, কোন নদীর তীরে কলকাতা নগরী অবস্থিত? উত্তর, ভাগীরথী নদীর তীরে কলকাতা নগরী অবস্থিত। 4, পলাশীর যুদ্ধ সংগঠিত হয় কত সালে? 1757 সালের 23শে জুন পলাশীর যুদ্ধ সংগঠিত হয়। 5, বক্সারের যুদ্ধ কত সালে সংগঠিত হয়? 1764 সালে বক্সারের যুদ্ধ সংগঠিত হয়। 6, ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত সালে বাংলায় দিওয়ানি লাভ করে? উত্তর, 1765 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলায় দিওয়ানি লাভ করে। 7, ভারতবর্ষের অধিক সমৃদ্ধ অঞ্চল ছিল কোনটি? ভারতবর্ষের অধিক সমৃদ্ধ অঞ্চল ছিল বাংলা। 8, পূর্ববঙ্গের স্বাধীন সালতানাত প্রতিষ্ঠা করেন কে? উত্তর, পূর্ববঙ্গের স্বাধীন সালতানাত প্রতিষ্ঠা করেন বাংলার শাসক ফখরুদ্দিন মুবারক শাহ। 9, ফোর্ট উইলিয়াম দুর্গ কোথায় অবস্থিত? ফোর্ট উইলিয়াম দুর্গ কলকাতায় অবস্থিত। 10, মীর কাসিমের সাথে ইংরেজদের কত সালে যুদ্ধ হয়? 1764 সালে মীর কাসিমের সাথে ইংরেজদের বক্সারের যুদ্ধ সংঘটিত হয়। 11, বাংলায় লর্ড ক্লাইভ যে শাসন ব্যবস্থা প্রবর্তন করে তার নাম কি ছিল? দ্বৈত শাসন। 12, 76-এর মন্বন্তর ইংরেজি কত সালে হয়েছিল? 1770 সালে। 13, ভারতের প্রথম গভর্নর কে ছিলেন? ওয়ারেন হেস্টিংস। 14, ইন্ডিয়া অ্যাসোসিয়েশন গঠিত হয় কত সালে? 1876 সালে। 15, কোন ভাইসরয় সংবাদপত্র আইন প্রবর্তন করেন? ভাইসরয় লর্ড লিটন। 16, স্বাধীন সুলতানি যুগে কয়টি রাজবংশ বাংলায় রাজত্ব করে এবং শাসন করত? 1, ইলিয়াস শাহী বংশ 1342 থেকে 1414 ও 1442 থেকে 1487 খ্রিস্টাব্দ। তারা দুইটা পর্যায়ে করেছিল, দুইটা ভাগ।
2 হাফসি বংশ 1487 থেকে 1493 খ্রিস্টাব্দ। 3 হুসেন শাহী বংশ 1493 থেকে 1538 খ্রিস্টাব্দ। 4 কররানী বংশ 1564 থেকে 1576 খ্রিস্টাব্দ পর্যন্ত। 17 রাজমহলের যুদ্ধ কত খ্রিস্টাব্দে সংঘটিত হয়? 1576 খ্রিস্টাব্দে। 18 রাজমহলের যুদ্ধে বাংলার কোন শাসককে পরাজিত করা হয়? বাংলার শাসক দাউদ খান কররানীকে। 19 বাংলা প্রশাসনের গোড়াপত্তন হয় কত খ্রিস্টাব্দে এবং কোন মুঘল শাসকের আমলে? 1576 খ্রিস্টাব্দে রাজমহলের যুদ্ধে জয়লাভের মধ্য দিয়ে বাংলা প্রশাসনের গোড়াপত্তন হয় এবং তখন মুঘল সম্রাট ছিলেন সম্রাট আকবর। 20 বাংলায় মুঘল শাসন ও কর্তৃত্ব শুরু হয় কবে? 1610 খ্রিস্টাব্দে। 21 মুর্শিদ কুলি খান কত খ্রিস্টাব্দে বাংলার সুবাদার নিযুক্ত হন? 1716 খ্রিস্টাব্দে। 22 কোন নবাবের সময় থেকে বাংলায় নবাবী আমল শুরু হয়? নবাব মুর্শিদ কুলি খানের সময় থেকে। আর এটা আমি একটু বলে রাখি তোমাদের, বাংলার প্রথম নবাব ছিল কে? নবাব মুর্শিদ কুলি খান। এটা মনে রাখবে এই প্রশ্নটা। 23 কোন কোন ইউরোপীয় জাতি ভারতবর্ষে আগমন করে? পর্তুগিজ, দিনেমার, ওলন্দাজ বা ডাচ, ফরাসি এবং ইংরেজ। 24 বখতিয়ার খলজি কত সালে বাংলা জয় করেন? 1204 সালে। তোমাদের প্রশ্নে চলে গেলাম আমি, সৃজনশীল প্রশ্ন। বাংলায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির আগমনের প্রেক্ষাপট, গঠন, কার্যক্রম ও বিস্তার সম্পর্কে বিশ্লেষণ করো। উত্তর, প্রাচীনকাল থেকেই ভারতীয় উপমহাদেশে বিশেষ করে বাংলা ছিল ধন সম্পদে, বাহারি পণ্যে, কৃষি ও শিল্পে সমৃদ্ধ একটি দেশ। প্রকৃতির অপার সৌন্দর্য আর সম্পদের প্রাচুর্য এদেশকে করেছে সুজলা, সুফলা, শস্য শ্যামলা এবং অপরূপ। এর মোহনীয় আকর্ষণে অনেক বিদেশি এদেশে বাণিজ্য করতে এসেছিল। ভারতবর্ষে ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে বিভিন্ন বিদেশি বাণিজ্য গোষ্ঠীর আগমন শুরু হয় 17 শতকের শুরুর দিকে। এই যে 17 শতকের শুরুর দিকে, এটা আন্ডারলাইন করবে যে কত শতকে বিদেশি বণিকরা ভারতবর্ষ এবং বাংলায় আসা শুরু করলো। এদের মধ্যে পর্তুগিজ বণিকরা এদেশে সর্বপ্রথম বাণিজ্য করতে আসে। তাহলে ভারতবর্ষ এবং বাংলায় প্রথম বাণিজ্য করতে আসলো কোন জাতি? ইউরোপীয় বা বিদেশি জাতি পর্তুগিজ। এটা নিচে আন্ডারলাইন করবে। 1498 খ্রিস্টাব্দে পর্তুগালের দক্ষ নাবিক ভাস্কো ডা গামার আবিষ্কার করা ভারতে আসার নৌপথ ধরেই একে একে এদেশে বাণিজ্য করতে আসে পর্তুগিজ, ওলন্দাজ, ডাচ, দিনেমার, ইংরেজ এবং ফরাসি বণিকরা। এখানে এই যে ভাস্কো ডা গামা কোন দেশের নাগরিক ছিল? পর্তুগালের। এটা নিচে দাগ দিবে। আর তিনি কি ছিলেন? দক্ষ নাবিক। এর নিচে দাগ দিবে। আর ভাস্কো ডা গামা কত খ্রিস্টাব্দে জলপথ আবিষ্কার করেন? 1498 খ্রিস্টাব্দে। এর নিচে আন্ডারলাইন করবে। ইংল্যান্ডের একদল বণিক, এদের মধ্যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল অন্যতম। ইংল্যান্ডের একদল বণিক ভারতের সাথে বাণিজ্য করার জন্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি নামে একটি বাণিজ্য সংঘ গঠন করে। 1600 খ্রিস্টাব্দে গঠিত এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি নামে ইতিহাসে ব্যাপক পরিচিতি লাভ করে। এই কোম্পানির আনুষ্ঠানিক নাম ছিল দি গভর্নর অ্যান্ড কোম্পানি অফ মার্চেন্টস অফ ইংল্যান্ড ট্রেডিং ইনটু দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তাহলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত সালে গঠিত হলো? 1600 খ্রিস্টাব্দে। এটা নিচে আন্ডারলাইন করো। আর এই কোম্পানির আনুষ্ঠানিক নাম কি ছিল? এটা নিচে আন্ডারলাইন করো। দি গভর্নর অ্যান্ড কোম্পানি অফ মার্চেন্ট অফ লন্ডন ট্রেডিং ইনটু দি ইস্ট ইন্ডিজ। এটা নিচে আন্ডারলাইন করো। 1601 খ্রিস্টাব্দের 31শে ডিসেম্বর ইংল্যান্ডের রানী প্রথম এলিজাবেথ এই কোম্পানিকে প্রাচ্যে বাণিজ্য পরিচালনার জন্য রাজকীয় সনদ প্রদান করেন। তখন ইংল্যান্ডের রানী কে ছিল? প্রথম এলিজাবেথ। এর নিচে আন্ডারলাইন করবে কত খ্রিস্টাব্দে ভারত এবং বাংলায় তিনি কি করলেন? বাণিজ্য করার জন্য ইংরেজদের পাঠালেন 1600 খ্রিস্টাব্দে 31শে ডিসেম্বর। এটা নিচে আন্ডারলাইন করবে। আর কি সনদ নিয়ে আসতো তারা?
ইংল্যান্ডের রানী প্রথম এলিজাবেথের কাছ থেকে রাজকীয় সনদ, এটা নিচে আন্ডারলাইন করবে। এরপর 1608 খ্রিস্টাব্দে বাণিজ্যের অনুমতি নিতে এই ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিনিধি ক্যাপ্টেন হকিন্স ইংল্যান্ডের রাজা প্রথম জেমসের চিঠি নিয়ে মুঘল সম্রাট জাহাঙ্গীরের দরবারে আসে। এই লাইনটাও আন্ডারলাইন করবে। কে কে দুইটা দূত আসলো, একটা হলো প্রথমে হকিন্স, পরে হলো স্যার টমাস রো। ইংল্যান্ড রাজদূত ছিলেন টমাস রো। ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1612 খ্রিস্টাব্দে ভারতের পশ্চিম উপকূলে গুজরাটের সুরাট অঞ্চলে প্রথম বাণিজ্য কুঠি স্থাপন করে। এই যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে কোথায় বাণিজ্য কুঠি প্রথম স্থাপন করলো? গুজরাটের সুরাটে, এটা নিচে আন্ডারলাইন করবে। আর কত খ্রিস্টাব্দে? 1612 খ্রিস্টাব্দে, এটা নিচে আন্ডারলাইন করবে। 1615 খ্রিস্টাব্দে ইংরেজ রাজদূত স্যার টমাস টো সম্রাট জাহাঙ্গীরের দরবারে এসে ইংরেজদের বাণিজ্য বেশ কিছু সুবিধা আদায় করেন। তাহলে টমাস টো কত খ্রিস্টাব্দে জাহাঙ্গীরের দরবার থেকে বাণিজ্য সুবিধা আদায় করলো ইংরেজদের জন্য? 1615 খ্রিস্টাব্দে, এটা মনে রাখবে। আর 1615 খ্রিস্টাব্দে কে ইংরেজদের জন্য বাণিজ্য সুবিধা আদায় করেছিল? মুঘল সম্রাট জাহাঙ্গীরের দরবার থেকে ইংরেজ রাজদূত স্যার টমাস রো, এটা নিচেও আন্ডারলাইন করবে। আর এই সময় শাসক কে ছিল? মুঘল সম্রাট জাহাঙ্গীর, এটা নিচে আন্ডারলাইন করবে। এরপর মসুলিপট্টমে ইংরেজদের দ্বিতীয় বাণিজ্য কুঠি স্থাপন করা হয়। এই দ্বিতীয় বাণিজ্য কুঠি কোথায় স্থাপন করা হয়? ভারতের মসলিপট্টমে, এটা তো দাগ দিবে। এ সময় পূর্ব ভারতে অবস্থিত বাংলার বাণিজ্য ইংরেজরা সম্পৃক্ত হয়। 1650 খ্রিস্টাব্দে জলপথে ইংরেজরা হুগলিতে আসে এবং বাংলার সুবাদার শাহ সুজার অনুমতি নিয়ে 1651 খ্রিস্টাব্দে বাংলার প্রসিদ্ধ বাণিজ্য কেন্দ্র হুগলিতে বাণিজ্য কুঠি নির্মাণ করে। তাহলে ইংরেজরা জলপথে কত খ্রিস্টাব্দে আসলো? 1650 খ্রিস্টাব্দে। কোথায় প্রথমে আসলো? ভারতের হুগলিতে, এগুলো আন্ডারলাইন করবে। আর তখন বাংলার শাসক কে ছিল? সুবাদার শাহ সুজা। এই শাহ সুজা হচ্ছে সম্রাট আওরঙ্গজেবের দ্বিতীয় পুত্র, এর নিচে আন্ডারলাইন করো। আর বাংলার প্রসিদ্ধ ভারতের প্রসিদ্ধ অর্থাৎ বাংলার প্রসিদ্ধ বাণিজ্য কেন্দ্র কি ছিল? হুগলি, এটা নিচেও আন্ডারলাইন করবে। এবং এখানে তারা কি করলো? হুগলিতে কুঠি নির্মাণ করলো, এটা নিচে আন্ডারলাইন করবে। এছাড়াও ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার সুবাদার শাহ সুজার কাছ থেকে প্রাপ্ত একটি নিশানের অর্থাৎ রাজকীয় আদেশ বলে বার্ষিক মাত্র 3000 টাকার বিনিময়ে বাংলায় বিনা শুল্কে ব্যবসার অনুমতি লাভ করেন। তাহলে এই যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি অর্থাৎ ইংরেজরা কার কাছ থেকে বাণিজ্য করার অনুমতি লাভ করলো? বাংলার শাসক সুবাদার শাহ সুজার কাছ থেকে। এবং তিনি একটি নিশান মানে অর্থ হচ্ছে রাজকীয় আদেশ, এটা নিচে আন্ডারলাইন করবে যে এই নিশান বা রাজকীয় আদেশ কোন শাসক, বাংলার কোন শাসক ইংরেজদের প্রদান করেছিল? এটার উত্তর হবে যে বাংলার শাসক শাহ সুজা। আর বার্ষিক, ইংরেজরা বার্ষিক কত টাকা দিল? 3000 টাকা, এটা নিচেও আন্ডারলাইন করবে। কি শুল্কে তারা অনুমতি করলো? বিনা শুল্কে, এটা নিচে আন্ডারলাইন করবে। 1658 খ্রিস্টাব্দে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কাশিমবাজারে আরো একটি বাণিজ্য কুঠি স্থাপন করে। তাহলে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কাশিমবাজারে কত খ্রিস্টাব্দে বাণিজ্য কুঠি স্থাপন করলো? সেটা নিচেও আন্ডারলাইন করবে, 1658 খ্রিস্টাব্দে। এছাড়া 1757 খ্রিস্টাব্দে কোম্পানি বাংলা একটি স্বাধীন বাণিজ্য এজেন্সি প্রতিষ্ঠা করে, এই লাইনটাও আন্ডারলাইন করবে। 1660 খ্রিস্টাব্দে ইংরেজরা বাংলায় বাণিজ্যে সম্প্রসারণে আরো উদ্যোগী হয়ে ওঠে। তাহলে ইংরেজরা কত খ্রিস্টাব্দে বাংলায় ব্যাপকভাবে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহী হয়ে ওঠে বা উদ্যোগী হয়ে ওঠে? 1660 খ্রিস্টাব্দে, এর নিচে আন্ডারলাইন করবে। এরপর ধীরে ধীরে তারা ঢাকা ও মালদহে কুঠি নির্মাণ করে শক্তি বাড়াতে থাকে। এরপর তারা বাংলার দিকে আসলো, বাংলা এসে কি করলো? তারা ঢাকা ও মালদহে কি করলো? তারা কুঠি নির্মাণ করলো, এর নিচে আন্ডারলাইন করবে। এই নিয়ে মুঘল সুবেদার শায়েস্তা খানের সাথে ইংরেজদের সাথে সংঘর্ষ বাধে। তাহলে শায়েস্তা খানের বাংলার নবাব এবং সুবেদার শায়েস্তা খানের সাথে ইংরেজদের সংঘর্ষ বাধে কত খ্রিস্টাব্দে? 1660 খ্রিস্টাব্দে। এই নিয়ে মুঘল সুবেদার শায়েস্তা খানের সাথে ইংরেজদের সাথে সংঘর্ষ অনিবার্য হয়ে ওঠে 4 বছর। 1686 থেকে 1690 খ্রিস্টাব্দে সংঘাত চলার পর কোম্পানি মুঘল শাসকের কাছে নতি স্বীকার করে। এই যে 4 বছরের নিচে আন্ডারলাইন করবে। মুঘল সম্রাট আওরঙ্গজেবের কাছে ক্ষমা প্রার্থনা করলে ইংরেজরা পুনরায়
বাণিজ্য করার অধিকার লাভ করে। তাহলে ইংরেজরা শায়েস্তা খানের কাছে হেরে গিয়ে কোন মুঘল সম্রাটের কাছে ক্ষমা প্রদর্শন করেছিল? মুঘল সম্রাট আওরঙ্গজেব। এর নিচে আন্ডারলাইন করো। 1690 খ্রিস্টাব্দে জব চার্নক ভাগীরথী নদীর তীরে 1200 টাকার বিনিময়ে কলকাতা, সুতানুটি ও গোবিন্দপুর এই 3টি গ্রামে জমিদারি স্বত্ব কিনে নেন। এই যে 1690 খ্রিস্টাব্দের নিচে আন্ডারলাইন করবে। আর জব চার্নক কত খ্রিস্টাব্দে করলো? 3টা গ্রাম কিনে নিল। সেটা হচ্ছে কলকাতা, সুতানুটি ও গোবিন্দপুর। এই 3টা গ্রাম এটা কোথায় অবস্থিত ছিল? ভাগীরথীর তীরে। এই 3টা নগরী নিয়েই পরবর্তী সময় কি হয়? কলকাতা নগরীর পত্তন বা গোড়াপত্তন করা হয়। আর এইটা তোমাদের ছোট প্রশ্ন আসে, এর অনুধাবনমূলক প্রশ্ন আসে, তোমরা এখানে অনুধাবন প্রশ্ন আন্ডারলাইন করে নেবে লিখে। সুবাদার ইব্রাহিম খান কোম্পানিকে সুতানুটিতে বাণিজ্য কুঠি নির্মাণের অনুমতি দেন। কালক্রমে এই গ্রাম 3টি তৎকালীন প্রাচ্যের বৃহত্তর নগরী কলকাতা নগরীতে পরিণত হয়। তাহলে কোন 3টা নগরী নিয়ে কলকাতা নগরী গঠিত হয়? একটা হচ্ছে কলকাতা, সুতানুটি ও গোবিন্দপুর। এবং ভারতের ব্রিটিশ সাম্রাজ্যের রাজধানীর মর্যাদা লাভ করে কলকাতা। তাহলে ব্রিটিশ ভারতের সাম্রাজ্যের বাংলায় প্রথম রাজধানী হলো কোনটা? কলকাতা। এটা নিচে আন্ডারলাইন করবে। সুবেদার ইব্রাহিমের শাসনকালেই সুভাষ সিংহ ও রহিম খানের বিদ্রোহের সূত্রে নিজেদের নিরাপত্তার অজুহাতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি সুতানটিতে ফোর্ট উইলিয়াম নামে এক সুরক্ষিত দুর্গ প্রতিষ্ঠা করে। তাহলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কোথায় প্রতিষ্ঠিত হলো? ভারতবর্ষের কলকাতার সুতানটিতে ফোর্ট উইলিয়াম নামে এক সুরক্ষিত দুর্গ প্রতিষ্ঠিত করে। ইংরেজদের নিরাপত্তা দেওয়া ছাড়াও এই ফোর্ট উইলিয়াম দুর্গ পরবর্তী সময়ে ইংরেজদের রাজনৈতিক তৎপরতার কেন্দ্রে পরিণত হয়েছিল। তাহলে ফোর্ট উইলিয়াম দুর্গ বাণিজ্য ছাড়াও ইংরেজদের রাজনৈতিক নিরাপত্তার কেন্দ্রে পরিণত হয়েছিল কি? ফোর্ট উইলিয়াম দুর্গ। এটা মনে রাখবে এবং আন্ডারলাইন করবে। বাংলা তথা এই যে ফোর্ট উইলিয়াম তোমাদের অনুধাবনমূলক প্রশ্ন থাকে, ভালো করে পড়বে। বাংলা তথা ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির আধিপত্য বিস্তারের পরবর্তী সাফল্য অর্জিত হয় 1717 সালে। 1717 সালে ইংরেজরা ব্যবসা বাণিজ্যের জন্য মুঘল সম্রাট ফররুখশিয়ারের ফরমান লাভ করে। তাহলে মুঘলরা এই যে ফররুখশিয়ারের কি বলে ফরমান কত খ্রিস্টাব্দে লাভ করলো? 1717 সালে। খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। আর তখন কে ছিল মুঘল সম্রাট? কে ছিল? সম্রাট ফররুখশিয়ারের। তোমাদের প্রশ্ন থাকে যে কার কাছ থেকে ইংরেজরা রাজকীয় ফরমান বা বাণিজ্য করার ব্যাপক সুবিধা লাভ করেছিল? এই অনুধাবনমূলক প্রশ্ন থাকে, সেটা হচ্ছে মুঘল সম্রাট ফররুখশিয়ারের মাধ্যমে। খুব ভালো করে শিখবে। এর বদৌলতে কোম্পানি বাণিজ্যিক সুবিধার পাশাপাশি রাজনৈতিক তৎপরতা শুরু করে। শুরুতে রাজনৈতিক অভিলাষ না থাকলেও নবাব আলীবর্দী খানের আমলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার ক্ষমতা দখলের স্বপ্ন দেখতে শুরু করে এবং রাজনৈতিক ক্ষমতা দখলের ষড়যন্ত্র শুরু করে। তাহলে ইংরেজরা বাংলার কোন নবাবের সময়ে বাংলার ক্ষমতা দখলের স্বপ্ন দেখতে থাকে? সেটা হচ্ছে নবাব আলীবর্দী খানের সময় থেকে। এবং তারা বাণিজ্য শেষ করে কোন দিকে নজর দেওয়া, বাণিজ্যের পাশাপাশি কোন দিকে নজর দিতে থাকে? ক্ষমতা, রাজনৈতিক ক্ষমতা এবং সিংহাসন দখলের দিকে। আর এই আলীবর্দী খান কে ছিলেন? নবাব সিরাজউদ্দৌলার নানা। এই আলীবর্দী খানেরও অনুধাবনের প্রশ্ন আসে, এটা ভালো করে শিখবে। নবাব আলীবর্দী খান কৌশলে ইস্ট ইন্ডিয়া কোম্পানির এই অভিলাষ নিয়ন্ত্রণে রাখতে সমর্থ হলেও তার উত্তরসূরি তরুণ অনভিজ্ঞ নবাব সিরাজউদ্দৌলা তা নিয়ন্ত্রণ করতে পারেননি। এভাবে ইংরেজরা ইস্ট ইন্ডিয়া কোম্পানির মাধ্যমে ক্ষমতা দখল করে বাংলায় বাণিজ্য বিস্তার করে এবং পরবর্তী সময়ে বাংলার ক্ষমতা দখল করে নেয়। ইস্ট ইন্ডিয়া কোম্পানির দিওয়ানি লাভ সম্পর্কে বিশ্লেষণ করো। 1757 সালে পলাশীর যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার পরাজয় এবং 1764 সালে বক্সারের যুদ্ধে মীর কাসেমের পরাজয় বাংলায় ইংরেজ শাসনকে সুদৃঢ় করে। এক, ইস্ট ইন্ডিয়া কোম্পানির দিওয়ানি লাভের পটভূমি। বঙ্গভারতের রাজনৈতিক ইতিহাসে
65 খ্রিস্টাব্দে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির দিওয়ানি লাভ একটি গুরুত্বপূর্ণ ও সুদূরপ্রসারী ঘটনা। তাহলে ইংরেজরা কত খ্রিস্টাব্দে বাংলার দিওয়ানি লাভ করলো? 1765 খ্রিস্টাব্দে, সেটা আন্ডারলাইন করবে। কেননা বাংলার রাজস্ব আদায়ের এই অনুমোদনের উপর ভিত্তি করে পরবর্তীকালে ইংরেজরা বঙ্গভারতের রাজনৈতিক ও প্রশাসনিক কর্তৃত্ব প্রতিষ্ঠার সূচনা করে, এইটা আন্ডারলাইন করবে। এদিক থেকে দেখলে নিঃসন্দেহে বলা যায় ভারতে দীর্ঘ প্রায় 200 বছরের ইংরেজ ঔপনিবেশিক শাসনের পিছনে ইংরেজদের দিওয়ানি লাভের ঘটনার বিরাট ভূমিকা ছিল। 2. পলাশীর যুদ্ধ ও বঙ্গভারতে কোম্পানি শাসনের ভিত্তি তৈরি। বাংলার তরুণ নবাব সিরাজউদ্দৌলার স্বল্পকালীন রাজত্ব এবং শাসনের সময় ইংরেজরা তাদের চূড়ান্ত লক্ষ্য অর্জনে সফল হয়। নবাব সিরাজউদ্দৌলার সাথে উস্কানিমূলক আচরণের মাধ্যমে ইংরেজরা চূড়ান্ত যুদ্ধের পরিস্থিতি সৃষ্টি করে। ইস্ট ইন্ডিয়া কোম্পানির চালক ও চতুর কর্মকর্তারা তাদের উদ্দেশ্য সিদ্ধির জন্য স্বার্থান্বেষী কিছু সংখ্যক অভিজাত অমাত্য বর্গ ও প্রাসাদের বাইরে অভিজাত চক্রের সাথে হাত মেলায় নবাব সিরাজউদ্দৌলার বিরুদ্ধে। শেষ পর্যন্ত বাংলার নবাব সিরাজউদ্দৌলার সাথে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও দেশীয় ষড়যন্ত্রকারীদের সাথে 1757 খ্রিস্টাব্দে 23শে জুন ভাগীরথী নদীর তীরে পলাশীর প্রান্তরে যুদ্ধে অবতীর্ণ হয়। তাহলে পলাশীর যুদ্ধ কত খ্রিস্টাব্দে সংঘটিত হলো? 1757 খ্রিস্টাব্দে 23শে জুন। কোন নদীর তীরে? ভাগীরথী নদীর তীরে। আর জায়গাটার কি নাম ছিল? পলাশী। কাদের সাথে এই যুদ্ধ সংঘটিত হলো? ইংরেজ এবং বাংলার নবাব সিরাজউদ্দৌলার সাথে। এগুলো ভালো করে করবে এবং আন্ডারলাইন করবে পলাশীর যুদ্ধের জন্য। নবাব সিরাজউদ্দৌলার প্রধান সেনাপতি মীর জাফর আলী খান অর্থাৎ মীর জাফর ইংরেজদের সাথে হাত মেলায় নবাবের বিপক্ষে মীর জাফরের অনুগত সেনাবাহিনীরা যুদ্ধে এক পর্যায়ে নিষ্ক্রিয় হয়ে দাঁড়িয়ে থাকে। এই কারণে পলাশীর যুদ্ধে প্রহসনে পরিণত হয় এবং নবাব সিরাজউদ্দৌলার পরাজয় ঘটে। পলাশীর যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার পতনের মাধ্যমে বাংলার স্বাধীন নবাবী যুগের অবসান ঘটে। তাহলে স্বাধীন বাংলার নবাবী যুগের অবসান ঘটে কোন নবাবের সময়ে? সেটা হচ্ছে নবাব সিরাজউদ্দৌলার সময়ে। ঐতিহাসিক আর.সি. মজুমদার বলেন, এই পলাশীর যুদ্ধের ফলে বাংলা জয় এবং ঘটনা পরম্পরায় ভারত বিজয়ের পথ প্রশস্ত হয়ে যায়। এর উপরে ইনভার্টেড কমা দিয়ে ভারত বিজয়ের পথ প্রশস্ত হয়ে যায় দাঁড়িয়ে দিয়ে ইনভার্টেড কমা শেষ করবে। 3. বক্সারের যুদ্ধ ও দিওয়ানি লাভের পথে কোম্পানি। পলাশীর যুদ্ধের পর মীর জাফর বাংলার নবাব হয়ে কোম্পানি ও কোম্পানি কর্মকর্তাদের জন্য সর্বস্ব বিলিয়ে দেন, কিন্তু চতুর ও উচ্চাভিলাষী ইংরেজদের কাছ থেকে তিনিও রক্ষা পাননি। এক পর্যায়ে ইংরেজদের নিয়ন্ত্রণ থেকে মুক্তি লাভের জন্য মীর জাফর গোপনে ষড়যন্ত্র করার অভিযোগে ইংরেজরা মীর জাফরকে ক্ষমতাচ্যুত করে। কোম্পানি 1763 খ্রিস্টাব্দে তারই জামাতা অর্থাৎ মীর জাফরের জামাতা মীর কাসেমকে মসনদে বসায়। এই লাইনটা আন্ডারলাইন করবে। এবং মীর জাফর কোম্পানি কাকে ক্ষমতাচ্যুত করলো? মীর জাফরকে, এটা আন্ডারলাইন করবে। মীর কাসেম কোম্পানিকে অনেক সুবিধা দানের শর্তে ক্ষমতা দেন, কিন্তু স্বাধীনচেতা ব্যক্তি হওয়ায় মীর কাসেম ইংরেজদের হাতের পুতুলে পরিণত হতে রাজি ছিলেন না। তাই মীর কাসেম প্রকৃত নবাব হিসাবে দেশ শাসনের উদ্দেশ্যে বাংলার প্রশাসনে বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেন। এইসব পদক্ষেপ ইস্ট ইন্ডিয়া কোম্পানির স্বার্থের অনুকূল না হয় নবাব মীর কাসেমের সাথে কোম্পানির বিরোধ বাধে, যা শেষ পর্যন্ত রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়। ইংরেজরা পাটনা দখল করে নবাবের সাথে তাদের যুদ্ধের সূচনা ঘটে। নবাব ইংরেজদের মোকাবেলায় সর্বশক্তি নিয়োগ করেও একের পর এক যুদ্ধে পরাজিত হতে থাকেন। গিরিয়া, উদয়নালা ও কাটুয়া ইংরেজদের দখলে যাওয়ার পর মীর কাসেম পাটনা হয়ে অযোধ্যার নবাব সুজাউদ্দৌলার দরবারে আশ্রয় গ্রহণ করেন। তাহলে মীর কাসেম কার দরবারে আশ্রয় গ্রহণ করলো? কোন নবাবের দরবারে? নবাব সুজাউদ্দৌলার দরবারে। এটা আন্ডারলাইন করবে। মীর কাসেমের অনুরোধে সুজাউদ্দৌলা ইংরেজদের বিরুদ্ধে তাকে সহায়তা দানের প্রতিশ্রুতি দেন। মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমও ইংরেজদের বিরুদ্ধে সহায়তা করতে এগিয়ে আসেন। 1764 খ্রিস্টাব্দে 22 অক্টোবর বিহারে
বক্সারের উভয় বাহিনীর যুদ্ধ মুখোমুখি হয়, অর্থাৎ ইংরেজ এবং মীর কাসেমের বাহিনী। এই যুদ্ধে ভারতীয়দের সম্মিলিত বাহিনী ইংরেজদের কোম্পানির হাতে শোচনীয়ভাবে পরাজিত হয়। তবে বক্সারের যুদ্ধ কত খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হলো? 1764 খ্রিস্টাব্দে 22শে অক্টোবর। এটা নিচে আন্ডারলাইন করবে। আর কোথায় সংঘটিত হলো? বিহারে। বক্সারের যুদ্ধে সম্মিলিত বাহিনীর পরাজয়ের ফল ছিল সুদূরপ্রসারী। বস্তুত বক্সারের যুদ্ধ ছিল পলাশির যুদ্ধ অপেক্ষা অধিক মাত্রায় মীমাংসাত্মক যুদ্ধ। বক্সারের যুদ্ধে ইংরেজদের বিজয়ের ফলে বাংলায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন প্রতিষ্ঠা সুনিশ্চিত হয়। ইস্ট ইন্ডিয়া কোম্পানির দিওয়ানি লাভ। বক্সারের যুদ্ধে জয়লাভের ফলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি উত্তর ও পূর্ব ভারতের একাংশে রাজনীতিতে অদ্বিতীয় রাজনৈতিক শক্তিতে পরিণত হয়। এই সময় বাংলার রাজনৈতিক ক্ষমতা দখল করে সরাসরি ইংরেজ শাসন প্রতিষ্ঠা করা কোম্পানির জন্য শুধু সিদ্ধান্তের ব্যাপার ছিল। তবে নানা কারণে চতুর ইংরেজ শক্তি তখনকার মতো সেই পথে যায়নি। কৌশল হিসাবে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয় তারা এমনভাবে মুঘল সরকারের সাথে ক্ষমতা ভাগাভাগি করবে যাতে সরাসরি ক্ষমতা গ্রহণ না করেও রাজনৈতিক আধিপত্য বজায় রাখা যায় এবং সর্বোচ্চ আর্থিক সুবিধা লাভ করা যায়। এই বিবেচনা করে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তখনকার মতো বাংলার দিওয়ানি ক্ষমতা লাভ করেই সন্তুষ্ট থাকেন। এখানে উল্লেখ্য মুঘল প্রাদেশিক শাসন ব্যবস্থা অর্থাৎ নিজামত, যেটা হলো সামরিক বেসামরিক প্রশাসন, ও দিওয়ান রাজস্ব প্রশাসন, এই দুইটি ভাগে বিভক্ত ছিল। একটি মুনাফামুখী বাণিজ্যিক প্রতিষ্ঠান হিসেবে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি নিজামত শাসন অপেক্ষা দিওয়ানি শাসন কুক্ষিগত করাকেই তাদের জন্য অধিক লাভজনক বিবেচনা করেছিল। তাই বক্সারের যুদ্ধে জয়ের পর ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির দিওয়ানি লাভের উদ্দেশ্যে মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম ও বাংলার নবাব নাজিমউদ্দৌলার সাথে দুইটি পৃথক চুক্তি সম্পাদন করে কোম্পানির রাজস্ব আদায়ের অধিকারের জন্য বাংলার নবাবকে বার্ষিক 53 লক্ষ টাকা প্রদানের প্রতিশ্রুতি দেয়। এই যে 53 লক্ষ টাকা নিচে আন্ডারলাইন করবে। তখন বাংলার নবাব কে ছিল? নাজিমউদ্দৌলা। এটা নিচে আন্ডারলাইন। মুঘল শাসক কে ছিল? সম্রাট দ্বিতীয় শাহ আলম। তো 1765 খ্রিস্টাব্দে ইংরেজরা ব্যাপকভাবে বাংলায় কি করে? বাণিজ্য করার দিওয়ানি লাভ করে। দিওয়ানি লাভের গুরুত্ব। ইস্ট ইন্ডিয়া কোম্পানির দিওয়ানি লাভ বাংলার ইতিহাসে এক মূল পরিবর্তনকারী ও সুদূর প্রসারী ঘটনা। এটি ছিল কোম্পানির এক বড় ধরনের রাজনৈতিক অর্থনৈতিক বিজয়। পি.ই. রবার্টসন তার হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া গ্রন্থে বলেন, বাংলার বিখ্যাত দেওয়ানি লাভ সাম্রাজ্যবাদী শাসনের ক্ষেত্রে ছিল কোম্পানির প্রথম পদক্ষেপ। এই বাংলার উপরে ইনভার্টেড কমা দিয়ে প্রথম পদক্ষেপে দাঁড়িয়ে দিয়ে ইনভার্টেড কমা শেষ করবে। এই দিওয়ানি শাসনের উপর ভিত্তি করে পরবর্তী পর্যায়ে প্রথমে বাংলা, বিহার, উড়িষ্যায় এবং পরে সমগ্র ভারতে কোম্পানির রাজনৈতিক শাসন কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়। দ্বৈত শাসন ব্যবস্থা। দিওয়ানি সনদের মাধ্যমে লর্ড ক্লাইভ বাংলার সম্পদ লুণ্ঠনের একচেটিয়া অধিকার প্রাপ্ত হলেন 1765 খ্রিস্টাব্দে। নিজের অবস্থান পাকাপোক্ত করার জন্য লর্ড ক্লাইভ এদেশে একটি অভিনব শাসন ব্যবস্থা চালু করেন। এর নাম দ্বৈত শাসন ব্যবস্থা। 1765 খ্রিস্টাব্দে লর্ড ক্লাইভ বাংলার দিওয়ানি লাভ করেন এবং বাংলার নবাবকে নিছক ভৃত্যভোগীতে পরিণত করে এক অদ্ভুত শাসন ব্যবস্থা প্রবর্তন করেন। ভারতের ইতিহাসে লর্ড ক্লাইভের এই শাসন ব্যবস্থা দ্বৈত শাসন ব্যবস্থা নামে পরিচিতি লাভ করে। দ্বৈত শাসনের অর্থ হলো দুইজনের শাসন। এটা নিচে আন্ডারলাইন করবে। আর কত খ্রিস্টাব্দে দ্বৈত শাসন চালু হলো সেটা নিচে আন্ডারলাইন করবে। এতে দেওয়ানি ও দেশরক্ষা ব্যবস্থা থাকে কোম্পানির হাতে এবং বিচার ও শাসনভার থাকে নবাবের হাতে। এই ব্যবস্থায় নবাব পেলেন ক্ষমতাহীন দায়িত্ব আর কোম্পানি পেল দায়িত্বহীন ক্ষমতা। খুব গুরুত্বপূর্ণ লাইন, তোমরা আন্ডারলাইন করে সৃজনশীল প্রশ্ন হয়। আসলে এর মূল উদ্দেশ্য ছিল কোম্পানিকে শক্তিশালী করা আর নবাবকে ক্ষমতাহীন করা।
এই ব্যবস্থায় বাংলার নিজামতি অর্থাৎ আইন শৃঙ্খলা রক্ষা, ফৌজদারি বিচার, শান্তি রক্ষা, দৈনন্দিন প্রশাসন পরিচালনা ইত্যাদির দায়িত্ব ছিল নবাবের হাতে। অন্যদিকে দিওয়ানি অর্থাৎ রাজস্ব আদায় এবং ভূমি সম্পর্কিত বিচার কাজ কোম্পানির উপর ন্যস্ত হয়। বাংলার শাসনের দায়িত্ব এভাবে দুটি পৃথক কর্তৃপক্ষের হাতে চলে যাওয়ায় এটাই দ্বৈত শাসনে পরিণত হয়। তবে একটু গভীরভাবে পর্যবেক্ষণ করলে দেখা যায় যে দ্বৈত শাসন ব্যবস্থা ছিল একটি সাংবিধানিক মুখোশ মাত্র। এই সাংবিধানিক মুখোশ মাত্র, এটা আন্ডারলাইন করবে যে দ্বৈত শাসন ব্যবস্থা প্রকৃতপক্ষে কি ছিল, একটি সাংবিধানিক মুখোশ মাত্র। প্রকৃতপক্ষে আর্থিক সহ সকল ক্ষমতা চলে যায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে। কোম্পানি দিওয়ানি পেলেও রাজস্ব আদায়ের দায়িত্ব নিজের হাতে না রেখে নবাবে নাজিম রেজা খানের হাতে দেয়। তাহলে দিওয়ানি কি করলো, আরেকটা চালে কি করলো, রাজস্ব আদায়ের হাতে কার হাতে দিল, নায়েবে নাজিম রেজা। এটা আমরা লাইন করবে, কারণ রাজস্ব আদায় করা কঠিন ছিল, সেই জন্য যেহেতু নাজিবে নাইম মুসলমান ছিল, তার হাতে কি করলো, রাজস্ব আদায়ের দায়িত্ব দিল। তাহলে ইংরেজরা রাজস্ব আদায়ের দায়িত্ব কার হাতে দিল, তোমরা এটা নিচে আন্ডারলাইন করবে, নায়েবে নাজিম রেজা খানের হাতে। অন্যদিকে কাগজে কলমে নিজামতির দায়িত্ব নবাবের থাকলেও বাস্তবে তাও নায়েবে নাজিমের হাতে চলে যায়। এই রেজা খান ছিলেন কোম্পানির অনুগত কর্মকর্তা এবং তাদের অনুগত দাস। কাজেই মূল ক্ষমতা ছিল কোম্পানির হাতেই। সৃজনশীল প্রশ্ন, বাংলায় ইংরেজ শাসন পড়তে গিয়ে সাদিকে ছোটবেলায় পড়া একটি গল্পের কথা মনে পড়ে গেল। সেখানে পিতার সম্পত্তি বন্টন করতে গিয়ে বড় ভাই তার দুর্বল ছোট ভাইকে দুধের গাভীর সামনের অংশ প্রদান করে এবং নিজ নিজে পিছনের অংশ নেয়। ফলে বড় ভাই প্রতিদিন গাভীর দুধ পায় এবং ছোট ভাই গাভীর খাবার যোগান সহ সব দায়িত্ব পালন করে যায়। পরে একজন বুদ্ধিমান লোকের পরামর্শে ছোট ভাই গাভীর সমান অংশ পেতে সামর্থ্য হয়। ক, ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত সালে গঠিত হয়? 1600 সালে। দ্বৈত শাসন সম্পর্কে ব্যাখ্যা করো। এই যে এইমাত্র ব্যাখ্যা করলাম, এটা তোমরা লিখবে। ভ, উদ্দীপকে সাদিকের পড়া গল্পের সাথে ইংরেজ শাসনের কোন বিষয়টির মিল রয়েছে ব্যাখ্যা করো। আমি এই যে ইংরেজ শাসনের যেটা হলো, তারা কি করলো, বাণিজ্য করতে আসলো, তারপরে পরবর্তী সময়ে তারা কি করলো, মীর জাফরকে কি করলো, একটা পুতুল নবাবে পরিণত করলো, কিন যুদ্ধের মাধ্যমে, নওয়াব সিরাজউদ্দৌলাকে পলাশির যুদ্ধের মাধ্যমে 1757 সালের 23শে জুন। পরবর্তী সময়ে তারা মীর জাফরের নবাব কাকে তৈরি করলো, বাংলার নবাব মীর কাসেমকে পরবর্তী সময়ে তারা বক্সারের যুদ্ধে পরাজিত করে কি করলো, তাদের শাসন ক্ষমতা অনেকটা নিয়ে নিল। তাহলে আমরা দেখলাম যে এই যুদ্ধগুলোর সাথে ইংরেজদের কিছু যুদ্ধের সাথে সাথে তাদের শাসন বাণিজ্যের সাথে সাথে শাসন ক্ষমতাও তারা নিয়ে নিল। আমি লেকচার দিয়েছি, তোমরা গুছিয়ে লিখে নেবে। বাংলা শেষ অংশের মতোই কি উক্তি বিষয়টি সমাধান হয়েছিল? না হয়ে থাকলে তার ফলাফল বিশ্লেষণ করো। কারণ আমরা জানি যে এই বিষয়টার সাথে সমাধান হয়েছিল কি, যে দিওয়ানি লাভের মধ্য দিয়ে। আর এই যে যুদ্ধগুলোর মধ্য দিয়ে, এক হলো পলাশির যুদ্ধ, এটা হলো বক্সারের যুদ্ধ, এগুলো যুদ্ধের মধ্য দিয়ে কি করেছিল তারা, ইংরেজরা তাদের শাসন ক্ষমতা দখল করে নিয়ে কি করলো, সমাধানটা হয়েছিল যে প্রথমে তারা বাণিজ্য করতে আসলো, অর্থাৎ বেনিয়ার বেশে আসলো বা বণিকের বেশে আসলো বা ব্যবসায়ীর বেশে আসলো। পরবর্তী সময়ে দেখা গেল যে বাণিজ্য করার পাশাপাশি কি করা যায়, এই ভারতবর্ষ তথা বাংলায় শাসন করাও অনেক সহজতর। সেই জন্য তারা পরবর্তী সময় কি করলো, এই অভিজাত বর্গ এবং অমর্ত্য এবং রাজপ্রসাদে যারা নবাবের প্রভাবশালী আত্মীয় ছিল, সেনাবাহিনীর প্রধান ছিল কি মীর জাফর, তাকে তাদের পক্ষে নিয়ে কৌশলে উৎকুচের মাধ্যমে অর্থাৎ ঘুষের মাধ্যমে তাদের দখলে নিয়ে কি করলেন তারা, এই পলাশির যুদ্ধ, বক্সারের যুদ্ধের মাধ্যমে এবং পরবর্তী সময়ে 1765 খ্রিস্টাব্দের বাংলায় দিওয়ানি লাভের মাধ্যমে, সেটা কে দিয়েছিল, সম্রাট ফররুখ সিয়ারের ইয়ে ছিল কত, 1757 খ্রিস্টাব্দে। আর পরবর্তী সময়ে এসে লর্ড ক্লাইভ কি করলেন, 1765 খ্রিস্টাব্দে বাংলার দিওয়ানি লাভ করে কি করলেন, সমস্ত ক্ষমতা নিয়ে নিলেন তার হাতে। এইভাবে তিনি কি করলেন, এই তাদের দিওয়ানি লাভের মধ্য দিয়ে ব্রিটিশ ভারতের শাসন ক্ষমতা লাভের বিষয়টির সমাধান করেছিল। আর এর ফলাফল ছিল কি, আমরা বললাম যে